আজ আমরা যাব বিষ্ণুপুর, বাঁকুড়ার লালমাটির এক প্রাচীন শহর, যেখানে ইতিহাস, শিল্প আর ভক্তি মিশে গেছে টেরাকোটার প্রতিটি ইটের ভাঁজে। অতীতে মল্ল রাজাদের রাজধানী ছিল এই বিষ্ণুপুর। এখানকার বিখ্যাত টেরাকোটার মন্দিরগুলো শুধু ধর্মীয় স্থানই নয়, বরং বাংলার স্থাপত্য ও শিল্পকলার এক অমূল্য সম্পদ। আমি এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপুরের রাসমঞ্চে। সপ্তদশ শতকে মল্ল রাজা বীরহাম্বির এই রাসমঞ্চ নির্মাণ করেছিলেন একটি উঁচু ভিত্তিবেদির উপরে, যার উপরিভাগটা অনেকটা পিরামিডের মতো দেখতে হয়। রাস উৎসবের সময় আশেপাশের মন্দিরের সমস্ত বিগ্রহগুলো নিয়ে এসে এখানে রাখা হতো, আর সেখান থেকেই এই রাসমঞ্চ নামকরণ করা হয়েছিল। বীরহাম্বির নিজে বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পাশাপাশি বৈষ্ণব ধর্মকে মল্লভূমি রাজধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেন। তখন থেকে রাজকোষের অর্থ ব্যয় গড়ে উঠতে শুরু করে একের পর এক অপরূপ টেরাকোটার দ্বারা নির্মিত রাধাকৃষ্ণের মন্দির। কথিত আছে, বৈষ্ণব ধর্মের জোয়ারে একসময় বিষ্ণুপুরে এত সংখ্যক মন্দির তৈরি হয়েছিল যে সান্ধ্য প্রদীপ দিতে রাজকোষ থেকে প্রতিদিন 1 মণ করে ঘি বরাদ্দ করতে হতো। বিষ্ণুপুর শুধু একটি শহর নয়, এ যেন খোলা আকাশের নিচে অবস্থিত এক ঐতিহাসিক জাদুঘর, এক আধ্যাত্মিক সফর, যেখানকার প্রতিটি ইটে আছে অতীতের গল্প, প্রতিটি কারুকাজে রয়েছে ভক্তির ছোঁয়া। এখানে ইতিহাস কথা বলে আর শিল্প হয়ে ওঠে ভক্তির প্রতিচ্ছবি। তোর এই চুলে আটবে এই ফুল? সব সময় আমাকে এরকম বলে যে মাথায় নেই চুল, আবার ফুল দিচ্ছে, আমার মাথায় ঘুরছে ফুল। চুল নেই মানে কি ফুল গাছের শখ হয় না বুঝি? বৈষ্ণব ধর্মের সম্প্রসারণের জন্য 16 শতকে মল্ল রাজারা বিষ্ণুপুরে বিভিন্ন স্থাপত্য তৈরি করেছিলেন। একই চত্বরে রয়েছে 4টি মন্দির: রাসমঞ্চ, জোরবাংলা, শ্যামরাই এবং রাধেশ্যাম। পর্যটকদের কাছে মন্দির নগরীর অন্যতম আকর্ষণ মাকড়া পাথর আর পোড়া ইটের স্থাপত্য রীতি। রাসমঞ্চ দেখার পরে আমরা চলে আসছি শ্যামরাই মন্দির দর্শন করতে। আর এই শ্যামরাই মন্দিরটি যে টেরাকোটা আর্কিটেকচার রয়েছে তারই পার্ট। আর এই মন্দিরে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য টেরাকোটার কাজও রয়েছে। এই শ্যামরাই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে বীরহাম্বিরের পুত্র রঘুনাথ সিং নির্মাণ করেছিলেন। আর এই মন্দিরেই টেরাকোটা কাজ দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এই মন্দিরের টেরাকোটার প্যানেলে রামায়ণ, মহাভারত এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী ছাড়াও লতাপাতার বিভিন্ন চিত্র অলঙ্করণ করা রয়েছে। এই মল্ল রাজারা ছিলেন বৈষ্ণব, আর সেই জন্য তাদের এই ক্যাপিটাল সিটি বিষ্ণুপুরে তারা যে সমস্ত মন্দির নির্মাণ করেছিলেন সবকটাই শ্রীকৃষ্ণকে নিবেদন করে নির্মিত হয়েছে। এই শ্যামরাই মন্দিরটি পঞ্চরত্ন মন্দির, কারণ এর উপরিভাগে 5টি শিখর দেখতে পাওয়া যায়। আমরা তো শ্যামরাই মন্দির দেখে জোরবাংলা টেম্পলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপর চোখে পড়লো এই পুরনো দুটো মন্দির। এইখানে এসে জাস্ট এমনি আসলাম দেখার জন্য। এখানে এসে একটু এদিকে গেলাম, তারপরে দেখছি আরও 3-4টে মন্দির পুরো ভগ্নস্তূপ অবস্থায়। মানে এটাকে বুঝতে পারছি মানে বিষ্ণুপুর পুরো ট্রেজার ট্রোভ। মানে এই এনশিয়েন্ট আর্কিটেকচারাল এই টেম্পলসগুলো এত সুন্দর এখানে, মানে এটা আমার মনে হচ্ছে মানে এটা নিজের মতোই সুন্দর, মানে ভাঙাচোরা হলেও নিজের মতো নিজে সুন্দর। আর ওদিকটা আমি যাচ্ছি, ওইদিকেও 3খানা মন্দির দেখতে পাচ্ছি, কি ভালো। মানে আর এরকম যারা পুরনো জিনিস পছন্দ করে তাদের কাছে মানে বিশাল এক্সাইটিং লাগবে। আমার তো ওই একটা মন্দির, ওই যে একটা, এই যে একটা, মানে একদমই ভগ্নস্তূপ হয়ে গেছে।
ঘুরতে ঘুরতে এই মুহূর্তে এসে গেছি আমরা জোড়া বাংলা মন্দিরে। 1650 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। আর এখানে দুটি দোচালা মন্দিরকে একসঙ্গে সংযোগ করে একটি চারচালা মন্দির নির্মাণ করা হয়েছে। আর অন্যান্য মন্দিরের মতো এখানেও দেখছি আমরা রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী বর্ণিত রয়েছে। এখানে ঘোরার জন্য 3টে মন্দিরের সিঙ্গেল এন্ট্রি ফি রয়েছে। এএসআই ওয়েবসাইট থেকে যদি এএসআই বিষ্ণুপুর বলে সার্চ করেন চলে আসবে। আর অনলাইনে কাটলে 20 টাকা করে লাগে, আদারওয়াইজ 25 টাকা অফলাইনে কাটতে গেলে লাগে। তো আমরা 3টে মন্দিরের জন্য ওই টিকিটটা কেটে নিয়েছি। প্রথমে গেছিলাম রাসমঞ্চে, তারপরে গেছি শ্যামরায় মন্দির, তারপরে এসেছি জোর বাংলা। ঘুরলাম, ভালো লাগছে, যদিও রোদ পড়ছে, রোদের তাপটা খুব বেশি, কিন্তু ভালো মানে ভিভিড আর কি, বেশ কালারফুল লাগছে দেখতে আর কি। ভালো। আর এখানে বাকি মন্দিরগুলো কিন্তু ফ্রি অফ কস্ট আছে। আর ঘাস ফাস লাগিয়েছে, এটা আরো সুন্দর লাগছে দেখতে। এর এএসআই এর পুরো ইউনিক আর কি একদম। আর এই আমি দেখলাম রাসমঞ্চ আর জোর বাংলা টেম্পলে জল আছে, ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে, আপনারা আসুন আর ঘুরুন বিষ্ণুপুর। আর বাংলা ট্যুরিজমকে আপনারাও সহায়তা করুন যাতে আমরা আরো গ্রো করতে পারি। হ্যাঁ, আমার সব থেকে ভালো লাগছিল এখানে টেরাকোট্টাগুলো দেখে, যেটা আমার খুব ভালো লাগছিল যে আমি তো অন্য জায়গায় গিয়ে আমার আর্কিটেকচার আসলে খুব ভালো লাগে, তো যেখানে কোনো পুরোনো আর্কিটেকচার হয় ওখানে যাই। তো আমাদের ইন্ডিয়া মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আই মিন টু সে, তো সেখানে এত রিচ একটা জিনিস রয়েছে যেটা খুবই ইউনিক, কিন্তু অন্য জায়গায় সেরকম দেখা যায় না। তো এটা আমাদের এখানে রয়েছে, ভেবে বেশ ভালো লাগছিল। এটা যদি ইউনেস্কো সাইটে অলরেডি টেন্টেটিভ লিস্টে আছে, যদি হেরিটেজ সাইট হিসেবে তাহলে আরো ভাবে টুরিস্ট আর বাইরে থেকেও আসবে, ফরেন টুরিস্টও আসবে, তখন একটা বেশ আমাদের অন্য লেভেলে ফরেন নিয়ে যাবে রেভিনিউ আমাদের জেনারেট হবে আর কি। আমাদের। তবে যে কাজগুলো রয়েছে না, সত্যি ভিভিড আর খুব ডিটেইলস আর্কিটেকচার, মানে খুব খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কাজগুলো করা আর কি। লতাপাতার কাজগুলো এত সুন্দর। আর এমনি যেটা মহাভারত রামায়ণের যেগুলো স্টোরি আছে, এই যে আমি দেখাচ্ছি সামনে এই যে যুদ্ধ করছে, মানে যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করছে, ঘোড়াটা কখনো উঁচুর দিকে উঠে যাচ্ছে আর কি। এই জায়গাগুলো করতে বেশ ডিফিকাল্ট আছে জিনিসগুলো। মন্দির সংলগ্ন জায়গায় রয়েছে একাধিক দোকানপাট। দরদাম করে ইচ্ছে মতো এক টুকরো স্মৃতি আনাই যায় ঘর সাজানোর জন্য। রাধেশ্যাম মন্দিরটি 1758 সালে মল্ল রাজবংশের রাজা চৈতন্য সিংহদেবের দ্বারা নির্মিত হয়। এটি বিষ্ণুপুরে মল্ল রাজাদের তৈরি শেষ গুরুত্বপূর্ণ মন্দির হিসেবে বিবেচিত হয়। জোর বাংলা মন্দিরের পাশেই আছে রাধাশ্যাম মন্দির, এখানে ভিতরে বিগ্রহ আছে যা পূজিত হয়। মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে পুরাতন লিপি। দেওয়ালে খোদাই করা ভগবান বিষ্ণুর এক চিরাচরিত রূপকে তুলে ধরা হয়েছে, যেখানে তিনি অনন্ত নাগের উপর শয়নরত অবস্থায় বিরাজ করছেন। এটি হিন্দু শিল্পকলার একটি অত্যন্ত প্রচলিত মোটিভ। রাধাশ্যাম মন্দির থেকে এই মুহূর্তে আমরা চলে আসছি লালজি মন্দির দেখতে। আর ওই মন্দিরের পাশে জোর বাংলা মন্দির। লালজি টেম্পল হচ্ছে এক রত্ন মন্দির, তার মানে এটা যে চূড়াটা রয়েছে সেটা একটাই আর কি, একটা চূড়া রয়েছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছি ওল্ড ফোর্ট গেট, তারপরে রয়েছে স্টোন চ্যারিয়ট, মানে হাম্পি স্টোন চ্যারিয়ট না, ওরকমই দেখতে কিছুটা, দেখে আসি ওটা। হ্যাঁ, এখান থেকে জাস্ট 2 মিনিট হাঁটতে হবে, 100 মিটার মতো। তো ভাবলাম এন্ড পয়েন্টে এসে গেছি, মানে এই দিককার এন্ড পয়েন্টে, তাহলে স্টোন চ্যারিয়ট দেখে তারপর আমরা আবার পরের মন্দিরগুলোতে যাব। তার মাঝে লাঞ্চও করতে হবে, কারণ খুব বেশি খাওয়া হয়নি। ওল্ড ফোর্ট গেটের সামনেই রয়েছে স্টোন চ্যারিয়ট, খুবই খারাপ অবস্থা, ভগ্ন প্রায়। তো আমরা ওই অবধি যাবো না, এখান থেকে দেখে নিয়েছি ভিউ পয়েন্ট থেকে, তো এখন আমরা ফিরব। এই যে স্টোন চ্যারিয়ট,
কয় ঘন্টা লাগে দেখতে? আপনাদের দেখা নিয়ে 2 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা লাগতে পারে, 2-3 ঘন্টা। আচ্ছা আচ্ছা। তো বিষ্ণুপুরে মন্দিরগুলো ঘুরতে যান, হ্যাঁ ভালো ভালো ঘুরে। আচ্ছা আচ্ছা। তাহলে বিষ্ণুপুর ঘুরতে গেলে সব থেকে ভালো হচ্ছে টোটো নিয়ে ঘোরা। মন্দিরগুলো এমনি কাছে পিঠে আছে, কিন্তু তাও অনেক হাঁটতে হয়। যারা একটু বয়স্ক মানুষ নিয়ে আসবে, যদি পায়ে সমস্যা, তো তখন টোটো করে ঘুরে নেওয়াটা ভালো। দাদা বললেন এখন যেহেতু অফ সিজন, সেই জন্য ঘন্টায় 150 টাকা করে, মোটামুটি 2-3 ঘন্টা লাগে। আর সিজন টাইমে, যেটা মানে উইন্টার টাইমে, তখন 200 টাকা করে হয় আর কি প্রতি ঘন্টা। লাঞ্চ করার পরে আমরা টোটো করে চলে এসেছি কালাচাঁদ মন্দিরে। এই মন্দির চত্বরটা বেশ বড়, আর প্রচুর গাছপালা রয়েছে, আর গাছগুলোকে যত্ন করা হয়। আর এখানে বেশ ভালো লাগছে, পাখি ডাকছে, মানে একটা প্রাকৃতিক পরিবেশ, সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি করেছে। আর ফুল গাছও রয়েছে, বেশ ভালো লাগছে। এবার আমরা এই মন্দিরগুলো একটু ঘুরে দেখবো। সামনে ভোগকক্ষ রয়েছে, আমরা দেখলাম আরও আগে একটা মন্দিরে দেখলাম ভোগকক্ষ রয়েছে। তো এরকম বেশ সব মন্দিরের আর্কিটেকচার মানে সামহাও একই রকম কিছুটা। মল্লরাজারা সেই শুধু প্রাচীনকালে এখানে মন্দির তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু মন্দির তৈরি করার জন্য পাথর দরকার ছিল। আর তারা এমন পাথর খুঁজেছিলেন যে পাথর দিয়ে মন্দির তো হবেই, প্লাস অলঙ্কৃত করা যাবে। তো তারা সেই জন্য প্রথমে পাথর দিয়ে মন্দিরের যে বেস সেটা তৈরি করে নিয়েছিলেন। কিন্তু ওইরকম পাথর যেটা মজবুত হবে, কিন্তু আবার খোদাই করে সুন্দর কারুকার্য করা যাবে, ওইরকম পাথর কিন্তু এই রাঢ় এরিয়াতে, রাঢ় অঞ্চলে পাওয়া যায় না। তো তখন তাদের কাছে একটা আইডিয়া আসলো যে কেননা টেরাকোট্টা প্যানেল দিয়ে আমি সুন্দর করে মন্দিরটা সাজাই। তো টেরাকোট্টা মাটির এখানে একটা ভালো কি, রাঢ় অঞ্চল যেহেতু আমি বলছি, রাঢ় ভূমিতে কি মাটি পাওয়া যায়? ল্যাটেরাইট মৃত্তিকা আছে, আর সেখানে এমনি শক্ত হয়, প্লাস হচ্ছে আয়রন অক্সাইড থাকে বলে লাল রঙের হয়, মানে ন্যাচারালি রেড। তো তখনকার যারা আর্টিসান ছিলেন আর কি, তো তারা ওই কাদা মাটিতে সুন্দরভাবে রামায়ণ, মহাভারত, বিভিন্ন কিছু লতা পাতা শিকার করা সবকিছু চিত্রিত করে, তারপরে ছোট ছোট করে প্যানেলের উপরে আর কি, যেরকম করে এখন ইট বানানো হয় সেরকম ভাবে টেরাকোটা ইট ভাটা সেগুলোকে পুরানো হলো, আরো শক্তিশালী যেন হয়। তারপর সেই মন্দিরের গায়ে যে মোটিভগুলো তৈরি করলো, যেটা ইট ভাটাটা পুরানো হলো, সেগুলো পেস্টিং করতে শুরু করলো। আর এগুলো এত সূক্ষ্মভাবে পেস্টিং করতে শুরু করলো যে দেখতে এখন তো আমরা দেখছি খুব সুন্দর লাগছে। কিন্তু এই যে পেস্টিং গুলো সুদীপ বলছে, এটা কিন্তু মানে পুরোপুরি ভেষজ আঠা, একদম ন্যাচারাল বেলের আঠা, তারপরে ওই উড়াদ ডাল, বিভিন্ন খাবার দাবারের মিলিয়ে, কারণ তখনকার টাইমে তো সিমেন্ট ছিল না, তো সেইগুলো মিলিয়ে ওই আঠা তৈরি করে তারপরে এটা মানে পুরো ন্যাচারাল দিয়ে ওই টেরাকোটা টাইলসগুলোকে আটকেছে। আমরা সকলেই জানি এই বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের রাজধানী, আর তাদের সময় এই টেরাকোটা শিল্প সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। এটা কিন্তু অলরেডি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের টেন্টেটিভ লিস্টে রয়েছে। আর বিষ্ণুপুর যে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে কতটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে, এটা আমাদের সকলেরই জানা। কালাচাঁদ মন্দিরে দেখে আমরা হাঁটছি, আর তার অপোজিট দিকে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। তো আমরা রাধা গোবিন্দ মন্দির দেখবো, তবে একই রকম আর্ট অ্যান্ড আর্কিটেকচার। এটা একটা একরত্ন মন্দির, বেশিরভাগ মন্দিরে এখানে একরত্ন, মানে একটা চূড়া রয়েছে উপরে, হ্যাঁ, আর নইলে 2-4 ভালোই লাগছে, কিন্তু রোদে কষ্ট হচ্ছে। কোনো মন্দির হচ্ছে 2-4 উপরে একরত্ন, এটা মিশিয়ে শুধু রাসমঞ্চলের ডিফারেন্স ছিল না, পুরো পিরামিড বানিয়ে দিয়েছে ওরা, কিন্তু খুব ইউনিক সত্যিকারে। রাধা গোবিন্দ মন্দির পরেই রয়েছে নন্দলাল মন্দির। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি জোর মন্দিরের উদ্দেশ্যে, তো রাস্তাতে নন্দলাল মন্দির দেখতে পাচ্ছি, এটাও এক রত্ন টেম্পল। তাহলে আমরা এসে গেছি জোর মন্দির কমপ্লেক্সে বিষ্ণুপুর ভ্রমণে। এটা আমাদের একদম সর্বশেষ মন্দির আর কি, যেটা আমরা দেখছি। তো মল্ল রাজবংশ কিন্তু প্রায় 1000 বছর ধরে এই রাঢ় রিজন, মানে মোটামুটি মল্লভূম বলা হয়, এখানে রাজত্ব করেছেন। আর তাদেরই সবথেকে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই টেরাকোটা টেম্পলগুলো।
কিন্তু ধীরে ধীরে এই মল্ল রাজবংশ বিভিন্ন কারণে ধ্বংসপ্রাপ্ত হয়, যেমন ৭৬-এর মন্বন্তর বলতে পারেন, এছাড়াও বর্ধমান রাজাদের আক্রমণ, আর ধীরে ধীরে সেই রাজবংশ ইতিহাসের পাতায় তলিয়ে গেছে।